অবশেষে দেশে ফেরার ফাইনাল সিদ্ধান্ত শেখ হাসিনার। দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সাথে গোপন বৈঠকের পরেই এই সিদ্ধান্ত জানিয়ে দেন তিনি। এদিকে শেখ হাসিনাকে আবারও দেশের বৈধ প্রধানমন্ত্রী ঘোষণা করলো ডোনাল্ড ট্রাম্প ও চীন। এবার কি ঘটতে চলেছে দেশে, এই সবই কি শুধুই আলোচনার বিষয় নাকি নিছক কোনো ঘটনা? এই সম্পর্কে কি বলছে গণমাধ্যম, বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। মহা সুসংবাদ, আলহামদুলিল্লাহ। আওয়ামী লীগের ভাইদের জন্য আরো বিশাল সুসংবাদ। এই সুসংবাদ আমি নিয়ে আসলাম। আওয়ামী লীগের ভাইরা প্রথমে মিষ্টি বিতরণ করেন এবং মসজিদে, মাদ্রাসায়, গির্জায়, মন্দিরে যার যার প্রার্থনা করেন। আমি আসছি। চলতি বছরই বাংলাদেশে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে নির্বাসিত জীবন থেকেই তিনি ঘোষণা দিয়েছেন সব বাধা ও ষড়যন্ত্র মোকাবেলা করে তিনি দেশে ফিরবেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক বিশেষ ইমেইল সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দেন। দেখতে পাচ্ছেন মহাকালী বাস স্ট্যান্ড থেকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, খবরটাকে অনেকে বলতে পারেন ব্রেকিং নিউজ, অনেকটা তেমনই। দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনা এতদিন বলে এসেছেন যে কোনো সময় তিনি দেশে ঢুকে পড়বেন, খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন, কিন্তু এবার একেবারে টাইম ফ্রেম বেঁধে দিলেন। বাংলাদেশের রাজপথে হঠাৎ করে ঢল নেমেছে আওয়ামী লীগ কর্মীদের। ঢাকা থেকে চট্টগ্রাম, রাজশাহী প্রতিদিন বাড়ছে আওয়ামী লীগের বহর। এরই মধ্যে দিল্লি থেকে সরাসরি বার্তা পাঠাচ্ছেন শেখ হাসিনা দ্রুত দেশে ফিরবেন। জানিয়ে দেব এইমাত্র পাওয়া হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, ইতিপূর্বে যে ভিডিওর স্ক্রিপ্টগুলো আপনারা দেখে ফেলেছেন, ইতিমধ্যে কিন্তু বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটা কি সম্পর্কে হতে চলেছে। তাই আমি আর কথা বাড়াবো না, আপনাদেরকে কিন্তু সেই কাঙ্ক্ষিত ভিডিওটার দিকে নিয়ে যাবো। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে থাকি, আপনি যদি এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে চলুন দেরি না করে মূল ভিডিওটা একের পর এক দেখতে থাকি। দেশে যখন 7 শতাধিক শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে এবং সেই মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করা হচ্ছে, হামের টিকা দেয়া, হামের টিকা কেনা, এই ব্যাপারগুলোতে গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে, সেটা সরকারের তরফ থেকে স্বীকার করা হচ্ছে। ঠিক সেই মুহূর্তে যখন টিকাতে এত শিশুর মৃত্যুতেও ডক্টর ইউনূস একটি শোকের বার্তাও দেননি, তখন গতকালকে আমরা দেখেছি নির্লজ্জ নাচানাচি তার 85তম না 86তম জন্মদিনে। এবং সেই জন্মদিনে আমরা দেখেছি নাহিদ ইসলাম উপস্থিত হয়ে ডক্টর ইউনূসের প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলেছেন। অন্যদিকে ডক্টর ইউনূসও বলেছেন নাহিদ ইসলাম সম্পর্কে আকাশচুম্বী মন্তব্য। এরকম ঘটনা গতকালকে যখন ঘটেছে, এরই মাঝে সংসদে একটা মারাত্মক ঘটনা ঘটেছে। এই প্রথম বিএনপির পক্ষ থেকে, বিএনপির মাননীয় প্রধানমন্ত্রীর পরে বিএনপির সব থেকে ক্ষমতাবান কিংবা বিএনপির সব থেকে বেশি আলোচিত নেতা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্পষ্ট করে বলেছেন যে সব থেকে বেশি দুর্নীতি হয়েছে, সর্বোচ্চ দুর্নীতি হয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে। ঘটনা কি দাঁড়াচ্ছে? বিএনপি কি একটু ইউটার্ন নিচ্ছে এবং সেই ইউটার্ন নেয়ার পেছনে কি আন্তর্জাতিক কোনো খেলা রয়েছে? এর আগে আমরা দেখেছি বেশ কয়েক দফা প্রফেসর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে আদালতে একাধিক রিট হয়েছে, মামলা হয়েছে, কিন্তু সেগুলো আদালতে বাতিল হয়ে গেছে, মামলা গ্রহণই করা হয়নি। সেরকম পর্যায়ে মনে হচ্ছিল যে অন্তর্বর্তী সরকারের ব্যাপারে বিএনপি কোনোভাবেই কোনো নেগেটিভ আচরণ করতে চায় না। এখন কি তাহলে গণেশ উল্টে গেল? যদি সর্বোচ্চ দুর্নীতি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হয় এবং যদি শেখ হাসিনা আমলের দুর্নীতির বিচার হয় এবং সেই বিচারকে আমরা বৈধ বলি, তাহলে বিচার কি অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতিরও হওয়া উচিত না? সেই প্রশ্ন উঠেছে। চলুন সংসদে সালাউদ্দিন আহমেদ কি বললেন, কি বোঝাতে চাইলেন এবং সেই বলার সঙ্গে কাজের সম্পর্ক কতটা মিলছে। ছিলাম বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের কথা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির সব থেকে প্রভাবশালী মন্ত্রী তিনি প্রধানমন্ত্রীর পরে। সালাউদ্দিন আহমেদ স্পষ্ট করেছেন অবশেষে যে প্রফেসর ইউনূসের আমলে শুধু দুর্নীতিই হয়নি, সর্বোচ্চ দুর্নীতি হয়েছে। যদি তাই হয়, শেখ হাসিনার দুর্নীতির আপনি বিচার করবেন, ডক্টর ইউনূসের দুর্নীতির বিচার করবেন না? একই দেশে দুই আইন কি চলতে পারে? ফ্যাসিস্ট বলে আমরা শেখ হাসিনাকে তাড়িয়ে দিলাম, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে তাড়িয়ে দিয়ে আমরা কি প্রত্যাশা করেছিলাম আর একটা ফ্যাসিস্ট সরকারের?
আমরা কিন্তু প্রত্যাশা করিনি, কিন্তু পেয়েছিলাম সেটাই আজকে সংসদে সালাউদ্দিন আহমেদের বক্তব্যে সেটা প্রমাণিত হলো। কি বলছেন তিনি? অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। এই যে বক্তব্য, এই বক্তব্যের ভেতরে চলুন এবার একটু ঢুকে। ভেতরে ঢুকলে অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জাতীয় সংসদে এই মন্তব্য তিনি করেন, বলেছেন অন্তর্বর্তী সরকারের সময় যমুনার অন্দরে আর কিনারে হাওয়া ভয়াবহ দুর্নীতির তদন্ত করতে দুদককে নির্দেশ দিতে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি। অর্থাৎ তিনি সরাসরি বলছেন যমুনার ভেতরে বাহিরে কানাচে আনাচে বিভিন্ন জায়গায় দুর্নীতি, যে সর্বোচ্চ পরিমাণ দুর্নীতি হয়েছে তার তদন্ত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী কি সেই আহ্বান শুনবেন, নাকি এটা একটা চটকদার কথা মাত্র, কথার পৃষ্ঠে কথা, কিংবা সংসদকে এক ধরনের একটা গরম করে রাখার উপাত্ত হিসেবেই বলা হয়েছে? সময়ই বলে দেবে সেটা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে টিআইবি কয়েকদিন আগে একটা রিপোর্ট করেছে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে। এসব কথা আমি বলছি না, গণমাধ্যম বলছে। এই একটা অস্থির সময় পার করে আমাদের নির্বাচন আদায় করতে হয়েছে। অর্থাৎ সেই দুর্নীতির মহাসমারোহ যখন চলছে, সেই অস্থির সময় পার করে আমাদেরকে নির্বাচন আদায় করতে হয়েছে। নির্বাচন তার মানে নির্বাচন ইউনূস সরকার দিতে চায়নি, বিএনপিকে আদায় করতে হয়েছে। এবং বিএনপির দৃঢ় অবস্থানের পাশাপাশি আমরা সেনা প্রধানের দৃঢ় অবস্থান দেখেছিলাম, সেই কারণে ইউনূস সরকার নির্বাচন অবশেষে দিতে বাধ্য হয়েছে। এবং নির্বাচন যখন দিয়েছে তখনও তাদের একটা মেটিকুলাস প্ল্যান ছিল যে নির্বাচনকে প্রভাবিত করে কিভাবে ডক্টর ইউনূস তার নিয়োগদাতাদের ক্ষমতায় আনবেন। কিন্তু সেটাও শেষ পর্যন্ত সেনা প্রধানের দৃঢ়তা এবং বিএনপির বিচক্ষণতার কারণে ধ্বংস হয়ে গেছে, কিংবা সেই প্ল্যান বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তিনি বলছেন হ্যাঁ, এজন্য নির্বাচন ও জাতীয় স্বার্থে জুলাই সনদে আমরা সই করেছি। এখানে স্পষ্ট কথা যেটা সালাউদ্দিন আহমেদের, যে ডক্টর ইউনূস নির্বাচন দিতে চাননি, আমরা কৌশলে এই গণভোট, জুলাই সনদ, এটা ওটা সেগুলোতে রাজি হয়েছি যেন অন্তত তিনি নির্বাচনটা দেন। গোমর তো এখানেই ফাঁস হয়ে যায়। ডক্টর ইউনূস যে নির্বাচন দিতে চাননি, এই আলোচনা যে অনেক সমালোচক করেন, তার বাস্তবতা তো আমরা এখন দেখছি। এবং সব থেকে ভয়াবহ ব্যাপার হচ্ছে, এই প্রথমবারের মতো বিএনপির পক্ষ থেকে স্বীকার করা হলো ডক্টর ইউনূসের আমলের সর্বোচ্চ দুর্নীতি হয়েছে, এবং প্রকাশ্যে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হলো যে এই দুর্নীতির যেন তদন্ত করা হয়। কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিনীত প্রশ্ন, এরই মাঝে ওই সরকার যাওয়ার পরপরই দুদকে এক গাদা শত শত অভিযোগ দায়ের করা হয়েছে, আবেদন গিয়েছে ডক্টর ইউনূস সরকারের বিভিন্ন দুর্নীতি নিয়ে। ডক্টর ইউনূস, তার উপদেষ্টা মণ্ডলী আসিফ নজরুল, মাহফুজ আলম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আদিলুর রহমান, রেজওয়ানা হাসান, তাদের বেশিরভাগের নামে দুর্নীতির অভিযোগ গেছে দুদকে। তাহলে দুদক কথা বলছে না কেন? দুদক চুপ করে আছে কেন? যদি আপনারা তদন্ত করতেই চান, তদন্ত দুদক শুরু করছে না কেন? আদালতের কথা না হয় বাদই দিলাম, মানে আদালত তো স্বাধীন, মানে বাস্তবিক অর্থে তো আমরা সেটাই চাই যে আদালত স্বাধীন হোক। আদালতে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে যে অভিযোগই করা হচ্ছে সেই অভিযোগই খারিজ হয়ে যাচ্ছে, এটা আমরা আদালতের স্বাধীনতার প্রমাণ হিসেবেই দেখতে চাই। কোনোভাবেই এটা ভাবতে চাই না যে প্রফেসর ইউনূস যেভাবে আদালতকে প্রভাবিত করে যা ইচ্ছা তাই করেছেন, সেই ক্ষমতা এখনো ইউনূস প্রয়োগ করছেন কোনো না কোনো মাধ্যমে, সেটা আমরা বিশ্বাস করতে চাই না। কিন্তু একটা ব্যাপার বলতে চাই, এবং একটা ব্যাপার দৃশ্যমান হওয়া খুবই উচিত, যে অপরাধীর পরিচয় একমাত্র অপরাধী, দুর্নীতিবাজের পরিচয় দুর্নীতিবাজ, এর বাইরে আর কোনো মানে পরিচয় থাকার কথা নয়। সে প্রফেসর ইউনূস নোবেলজয়ী তিনি হন, কিংবা শেখ হাসিনা মহাপরাক্রমশালী টানা 15.5 বছরের ক্ষমতার অধিকারী যিনি ছিলেন তিনি হন, যেই হন না কেন, দুর্নীতির বিচার যদি আপনি ডক্টর ইউনূসের করতে চান, তাহলে শেখ হাসিনা দুর্নীতি করলে তারও বিচার করতে হবে। বিচার পরের কথা, আপনি শেখ হাসিনার দুর্নীতির তো মানে তদন্ত করছেন, বিভিন্নভাবে বলছেন শেখ হাসিনা $234 বিলিয়ন এই দেশ থেকে পাচার করেছে। ওই তদন্ত যেহেতু করছেন, তাহলে সংসদে ওপেন বলার পরে ডক্টর ইউনূসের সরকারের দুর্নীতির তদন্ত হবে, এই আশায় বুক বাঁধতে চাই আমরা। যদি তদন্তে ভুল প্রমাণিত হয়, ওয়েল অ্যান্ড গুড। আর যদি তদন্তে প্রমাণিত হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই দেশের ইতিহাসের সর্বোচ্চ দুর্নীতি হয়েছে, তাহলে পরিণামটা যেটা হওয়া উচিত আইনগতভাবে, সেটাই আমরা দেখতে চাই। আমরা ওই দৃশ্য দেখতে চাই না যে হামে শত শত হাজার শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ছে, হাজারো পরিবারে কান্নার রোল চলছে, তখন ইংরেজি গান বাজিয়ে ড্রামের তালে তালে 85 বছরের একজন বৃদ্ধ বিদেশি অতিথিদের নিয়ে নাচাগানা করছেন জন্মদিনের উৎসব পালন করার জন্য। দর্শক, আপনার মত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আছেন 1 বছর 11 মাস হতে চলল। এর মধ্যে তিনি একাধিকবার সাক্ষাৎকারে বলেছিলেন তিনি শিগগিরই বাংলাদেশে ফিরবেন, কখনো কখনো বলেছেন মাথা উঁচু করে ফিরবেন। কিন্তু প্রায় 2 বছর পর তিনি প্রথমবারের মতো নিজেই নিজের দেশে ফেরার সময়সীমা উল্লেখ করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া একটি ইমেল সাক্ষাৎকারে তিনি প্রথমবারের মতো বলেছেন চলতি বছর মানে 2026 সালের মধ্যেই তিনি বাংলাদেশে ফিরবেন। এনডিটিভি বলছে, ফাঁসির রায় আর দলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শেখ হাসিনা মার্কিন জেনারেল ডগলাস ম্যাকআর্থারের মতোই অবিচল।
দর্শক, শেখ হাসিনা যখনই দেশে ফেরার কথা বলেছেন তখন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে মৃত্যুদণ্ড সহ তার বিরুদ্ধে শয়ে শয়ে মামলা থাকা, বাংলাদেশ সরকার নির্বাহী আদেশে দলের কার্যক্রম নিষিদ্ধ থাকা, এসবের মধ্যে কিভাবে সম্ভব তার দেশে ফেরা, বিশেষ করে যদি বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকার না চায়। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা যেভাবে টাইম ফ্রেম ঘোষণা করলেন তার আগে রাজনৈতিক পরিসরে গুঞ্জন চলছিল, তাহলে কি তলে তলে কোনো গোপন সমঝোতা হয়েছে? সেটিও এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী একেবারেই উড়িয়ে দিয়েছেন। আবার দিল্লির ভাষ্য অনুযায়ী তিনি যেহেতু ভারত সরকার অতিথি হিসেবে দেশটিতে আছেন, তাই এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার আলোচনা না হলে কি তিনি দেশে ফিরতে পারবেন, এমন আলোচনাও আছে। প্রশ্ন হচ্ছে, এমন পরিস্থিতিতে ঠিক কিভাবে এবং কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগ সভানেত্রী এই বছরের মধ্যে দেশে ফেরার স্পষ্ট ঘোষণা দিলেন? বাংলাদেশের বিরোধী পক্ষ প্রায় দাবি করে দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেছে। এর শুরুটা করেছিলেন বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তবে শেষ পর্যন্ত শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে হয়েছিল। একদিকে কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা, অন্যদিকে দলটির দেশে থাকা নেতাকর্মীদের উপর দমন পীড়নের মধ্যেও দলটির নেতারা প্রায় মিছিল পোস্টারিং করে যাচ্ছে। সবশেষ দলটির গত 23শে জুন প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঠেকাতে বর্তমান বিএনপি সরকারকে ব্যারাকে ফেরত পাঠানো সেনাবাহিনীকে আবারও মাঠে আনতে হয়েছে। রাজনৈতিক মহলে অনেকের মত হলো আওয়ামী লীগের ফেরার চেয়ে শেখ হাসিনা ফেরা অনেক বেশি কঠিন, কারণ তার বিরুদ্ধে ইতিমধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির রায় হয়েছে। মোটা দাগে 600-র বেশি মামলা তার বিরুদ্ধে দায়ের হয়েছে। তা সত্ত্বেও গত মে মাসের মাঝামাঝি সময় থেকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেশে ফেরার আলোচনাটা গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক মাধ্যমে বেশ সরব হয়ে ওঠে। গত 19শে মে 3টি ভারতীয় সংবাদ মাধ্যমে শেখ হাসিনার ইমেল সাক্ষাৎকার ছাপা হয়। ওই সাক্ষাৎকারগুলোতে দাবি করেছিলেন তিনি এবং তার দল আওয়ামী লীগ আরও সংগঠিত হয়ে শক্তিশালী হয়ে যে ফিরবে তার জন্য নীরবে প্রস্তুতি চলছে। তবে কবে নাগাদ ফিরবেন কিংবা কতদিনের মধ্যে দেশে যাবেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি, বরং এরপর দ্য ওয়ালকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন সময় বা দিনক্ষণ কোনো বিষয় নেই। এমনকি আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যেসব নেতা এতদিন তার সাথে দেখা করতে দিল্লিতে গিয়েছেন তাদেরকেও তিনি মৌখিকভাবে বলেছিলেন তিনি দেশে ফিরবেন এবং সেটা শিগগিরই ফিরবেন। এই প্রথমবারের মতো শেখ হাসিনাকে নিয়ে সংবাদ মাধ্যমের শিরোনাম হলো তিনি বলছেন এই বছরই দেশে ফিরবেন। 28শে জুন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে তার একটি ইমেল সাক্ষাৎকার প্রকাশিত হয়, যার শিরোনাম হলো আই উইল রিটার্ন টু মাই কান্ট্রি দিস ইয়ার, শেখ হাসিনা এক্সক্লুসিভ। এর অর্থ দাঁড়াচ্ছে তিনি এ বছরের মধ্যে দেশে ফেরার কথা বলেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস এনটিভির এই সাক্ষাৎকারের বরাত দিয়ে বলেছে প্রায় 2 বছর পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার জন্য অবাধ্য সুরে বলেন তিনি এ বছর ফিরে যাবেন। আর দ্য উইকের খবরে বলা হয়েছে শেখ হাসিনা এই বছরের মধ্যে দেশে ফেরার পরিকল্পনা করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন গত মাস থেকে বাংলাদেশের শেখ হাসিনার দেশে ফেরার যে আলোচনা শুরু হয়েছিল তাতে এনডিটিভির এই সাক্ষাৎকারে এবং সেখানে একেবারে টাইম ফ্রেম ঘোষণা করার বিষয়টি নতুন মাত্রা যোগ করবে। কারণ 24শে আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের জন্য যে ভয়াবহ পরিবেশ তৈরি হয়েছে সেটি অতীতের যে কোনো সময়ের চেয়ে ভয়ঙ্কর। এনডিটিভি বলছে মৃত্যুদণ্ডের মুখোমুখি হওয়া এবং বাংলাদেশে তার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা সব মিলিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য পরিস্থিতি এর চেয়ে আর খারাপ হতে পারে না। রিপোর্টে বলা হয়েছে এমন ভয়াবহ পরিস্থিতি সত্ত্বেও তিনি অবিচল আছেন, ঠিক আমেরিকান জেনারেল ডগলাস ম্যাকআর্থারের মতো। প্রশ্ন হলো এনডিটিভি কেন শেখ হাসিনার পরিস্থিতি ও তার বক্তব্যকে মার্কিন জেনারেলের সাথে তুলনা করছে? জেনারেল ডগলাস ম্যাকআর্থার ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম প্রভাবশালী ও কিংবদন্তিতুল্য মার্কিন সেনাপতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সালে জাপানি বাহিনীর তীব্র আক্রমণের মুখে ম্যাকআর্থার ফিলিপাইন থেকে পিছু হটতে বাধ্য হন। কিন্তু রণে ভঙ্গ দেওয়ার সময় তিনি বিশ্বখ্যাত একটি উক্তি করেছিলেন, বলেছিলেন আই শ্যাল রিটার্ন, মানে আমি ফিরে আসবই। ম্যাকআর্থার তার কথা রেখেছিলেন। দীর্ঘ 2 বছর পর 1944 সালে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে তিনি বিশাল সৈন্যদল নিয়ে ফিলিপাইনে ফিরে আসেন এবং ফিলিপাইনকে জাপানিদের হাত থেকে মুক্ত করেন। চরম পরাজয়ের মুহূর্ত ম্যাকআর্থারের এই ফিরে আসা এবং জয়ের প্রতি যে অবিচল আত্মবিশ্বাস ছিল সেটি থেকে বলা হয় ডগলাস ম্যাকআর্থারের মতো অবিচল। এতদিন শেখ হাসিনা যেভাবে বলেছিলেন মাথা উঁচু করে ফিরবেন, শিগগিরই দেশে ফিরবেন, এনডিটিভি বলছে শেখ হাসিনা এই বছরের মধ্যে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার কথা বলেছেন ইমেল সাক্ষাৎকারে। এনডিটিভির পক্ষ থেকে শেখ হাসিনার কাছে প্রথম প্রশ্ন ছিল আপনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় আছে, এমন প্রেক্ষাপটে আপনার দেশে ফেরার এই ঘোষণা কতটা বাস্তবসম্মত? উত্তরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বলেছেন দেশে ফেরা তার ব্যক্তিগত উচ্চ আকাঙ্ক্ষার বিষয় নয়, বরং বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন ও মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে জড়িত। শেখ হাসিনা দাবি করেন তার বিরুদ্ধে দেওয়ার রায় বিচার নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত একটি প্রক্রিয়ার অংশ। তিনি বলেন বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা চলছে। আওয়ামী লীগকে নেতৃত্বহীন করার জন্য বিচার বিভাগকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ারে পরিণত করা হয়েছে। এর আগেও এ ধরনের চেষ্টা করা হয়েছে,
তারা তখন ব্যর্থ হয়েছে এবং তারা আবার ব্যর্থ হবে বলে মনে করেন শেখ হাসিনা। তিনি এ প্রসঙ্গে 15 ও 21 আগস্টের কথা তুলে ধরেন। এনটিভি প্রশ্ন রেখেছিল, মৃত্যুদণ্ডের রায়ের পাশাপাশি বাংলাদেশ সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে, যদিও দলটি গত কয়েক মাস ধরে জোরে সোরে মিছিল করে যাচ্ছে। আবার দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা আছে, কিন্তু এমন পরিস্থিতিতে অদূর ভবিষ্যতে তার দলের জন্য রাজনৈতিক পুনরুদ্ধার কতটুকু সম্ভব? উত্তরে শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুদ্ধার কোনো সরকার অনুগ্রহের উপর নির্ভর করে না, এটা নির্ভর করছে জনগণের উপর। তিনি বলেছেন, অবৈধ নিষেধাজ্ঞার মাধ্যমে তারা হয়তো আওয়ামী লীগকে মঞ্চস্থ নির্বাচন থেকে দূরে রেখেছিল, তারা হয়তো দলীয় কার্যালয় বন্ধ করে দিয়েছে, তারা সাময়িকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড দমন করতে পারে, কিন্তু তারা জনগণের হৃদয় থেকে আওয়ামী লীগকে মুছে ফেলতে পারেনি, যে কারণে আওয়ামী লীগ ইতিমধ্যে আবার জেগে উঠতে শুরু করেছে। এই জেগে ওঠার নজির হিসেবে শেখ হাসিনা বলছেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এত নির্যাতনের পরও প্রতিদিনই সারা দেশের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন ও এলাকায় আওয়ামী লীগের সমর্থনে মিছিল হচ্ছে। আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসব মিছিলে যোগ দিচ্ছেন বলে তিনি দাবি করেছেন। বলেছেন, মায়েরা তাদের সন্তানদের পাশে দাঁড়িয়ে তাদের সাহস ও সমর্থন দিচ্ছেন, এগুলো আওয়ামী লীগ আবার উত্থানের লক্ষণ। আওয়ামী লীগ সভানেত্রী বলেছেন, বর্তমান সরকার আচরণ নিজেই প্রমাণ করে তারা আওয়ামী লীগের সাংগঠনিক শক্তিকে ভয় পায়, এজন্য তারা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান বন্ধ করতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ মোতায়েন করেছে, এটা তাদের দুর্বলতার লক্ষণ। শেখ হাসিনা দাবি করেছেন, আওয়ামী লীগকে বল প্রয়োগ করে দমন করা যায় না, যে দল জনগণের জাগরণ সৃষ্টি করতে পারে তাকে ভয় ও ভীতি প্রদর্শন করে থামানো যায় না। শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে আওয়ামী লীগের উপর থেকে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে হবে, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের অনুমতি দিতে হবে। কিন্তু এখন যারা ক্ষমতায় আছেন তারা যদি এই ন্যূনতম গণতান্ত্রিক পথেও বাধা দিয়ে থাকেন, তাহলে জনগণের মধ্যে জমে থাকা ক্ষোভ, বেদনা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আওয়ামী লীগের জন্য নতুন পথ তৈরি করবে। দর্শক, শেখ হাসিনা ও আওয়ামী লীগের ফিরে আসার আলোচনার মধ্যে একটি গুঞ্জন আছে, সেটি হলো যে পরিস্থিতি এখন শেখ হাসিনা ও আওয়ামী লীগের জন্য বিরাজ করছে, তাতে বর্তমান সরকারি দলের সাথে গোপন কোনো সমঝোতা ছাড়া তাদের ফিরে আসা কঠিন। এনডিটিভি সেই গুঞ্জনের কথা তুলে ধরে শেখ হাসিনার কাছে প্রশ্ন রেখেছে, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করার বিষয়ে বিএনপির নেতৃত্ব ও আপনার মধ্যে ব্যাক চ্যানেল আলোচনার খবর পাওয়া গেছে, এসব দাবির কি কোনো সত্যতা আছে? এই দাবিকে উড়িয়ে দিয়ে শেখ হাসিনা বলেছেন, গোপন সমঝোতার প্রশ্নই আসে না। বিএনপি নেতৃত্বের সঙ্গে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে গোপন যোগাযোগের গুঞ্জন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এটি জনগণকে বিভ্রান্ত করার জন্য ছড়ানো প্রচারণা। তার ভাষায়, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা কোনো অনুগ্রহ নয়, যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এটা ন্যূনতম প্রয়োজনীয়তা। ন্যায় বিচারও দাতব্য নয়, এটা মৌলিক অধিকার। যদি কোনো নাগরিক, রাজনৈতিক নেতা বা রাজনৈতিক দলের বিরুদ্ধে মামলা হয়, তাহলে তা অবশ্যই স্বাধীন, নিরপেক্ষ ও বৈধ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে যেতে হবে। রাজনৈতিক নির্দেশিত ট্রাইব্যুনাল, বানোয়াট মামলা, ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জোরপূর্বক সাক্ষ্য বা বিচার বিভাগের উপর চাপের মাধ্যমে ন্যায় বিচার পাওয়া যায় না। তিনি দাবি করেন, আওয়ামী লীগের প্রত্যাবর্তন অন্য কোনো দলের দুর্বলতার উপর নির্ভর করে না, জনগণের সমর্থনই দলটির মূল শক্তি। শেখ হাসিনার অভিযোগ, বাংলাদেশ বিরোধী শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের একটি অংশকে বিভ্রান্ত করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়েছে, কিন্তু তারা মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগকে মুছে ফেলতে পারেনি। এনটিভির এই ইমেল সাক্ষাৎকারের মধ্য দিয়ে শেখ হাসিনা একটি টাইম ফ্রেমের কথা জানিয়ে দিয়েছেন, যে সময়টির মধ্যে তিনি বাংলাদেশে ফিরবেন। এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর এক সাক্ষাৎকারে বলেছিলেন, শেখ হাসিনা তার ইচ্ছেতেই ভারতে গিয়েছিলেন এবং বাংলাদেশে ফেরাটা একান্তই তার নিজের সিদ্ধান্ত। তবে সেক্ষেত্রে ভারতের কাছে শেখ হাসিনার নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন হলো, শেখ হাসিনার এই বছরের মধ্যে ফেরার ঘোষণাটা তাহলে বাংলাদেশ ও ভারত সরকার কিভাবে দেখবে? এর আগে 1/11 সময় শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়া হয়েছিল, ওই সময় তিনি ঘোষণা দিয়ে দেশে ফিরেছিলেন। তবে এবারের পরিস্থিতি একেবারেই ভিন্ন, আবার তাকে ফিরতে হবে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে। এখন দেখার বিষয়, শেখ হাসিনার এই ঘোষণার পর আগামী 6 মাসের মধ্যে শেখ হাসিনা জেনারেল ডগলাস ম্যাক আর্থারের মতো নতুন কোনো ইতিহাস লিখতে পারেন কিনা। দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।